হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে সিমুলেটেড যে টেস্ট 1 এর আমরা পলিটির এক্সপ্লেনেশন আমরা দেখব। আমরা অ্যান্সার দেখব এবং তার সাথে সাথে প্রতিটা কোশ্চেনের টপিক ওয়াইজ ডিটেল অ্যানালাইসিস কিন্তু আমরা করব। তো নাও শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে 6 নম্বর পলিটির কোশ্চেন। এখানে রয়েছে অ্যাক্টস অ্যান্ড তাদের পিয়ার্স দেওয়া রয়েছে। যে পিটস ইন্ডিয়া অ্যাক্টস এর উপরে রয়েছে চার্টার অ্যাক্ট অফ 1793 অ্যান্ড চার্টার অ্যাক্ট অফ 1813। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অনলি 2 হবে। এবার যদি আমরা এক্সপ্লেনেশনটা দেখি তাহলে দেখতে পাবো, দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি ছিল? যে ডুয়াল গভর্নমেন্টের কথা বলা রয়েছে। ডুয়াল গভর্নমেন্ট কি একটা কোর্ট অফ ডিরেক্টর, একটা কি আছে সিওডি কোর্ট অফ ডিরেক্টর, একটা বোর্ড অফ কন্ট্রোল। এবার ওই ডুয়াল গভর্নমেন্টের উপরে কিন্তু আমাদের কোশ্চেনটা এসেছিল। এবার বোর্ড অফ কন্ট্রোল কি করে? বোর্ড অফ কন্ট্রোল পলিটিক্যাল দেখে, আর কোর্ট অফ ডিরেক্টররা কি দেখে? কমার্শিয়াল দেখে। কিভাবে আমরা রিলেট করব? বোর্ড অফ কন্ট্রোল কন্ট্রোল পলিটিক্যাল, অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস আমরা জানি কোম্পানি এইসব ক্ষেত্রে ব্যবহার হয়। কোর্ট অফ ডিরেক্টরস তো সেটা কমার্শিয়াল ক্ষেত্রে হয়ে গেল। এবার দেখি চার্টার অ্যাক্ট অফ 1793। এখানে কোশ্চেন দিয়েছে যে চার্টার অ্যাক্ট 1793 তে মেড দ্য গভর্নর জেনারেল অলসো দ্য কমান্ডার ইন চিফ ইন দ্য আর্ম ফোর্সেস। না, এটা কিন্তু চার্টার অ্যাক্ট অফ 1793 হয়নি। এটা কর্নওয়ালিস নিজে প্রেশারাইজ করে জিনিসটাকে করিয়ে নিয়েছিলেন। এটা একটা অ্যাক্টের থ্রুতে হয়েছিল, অ্যাক্ট অফ 1786। এই চার্টার অ্যাক্টের এটা না, এটা হবে অ্যাক্ট অফ 1786। এই অ্যাক্টের আন্ডারে কি করা হয়েছিল? যে গভর্নর জেনারেলকে একটু এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছিল এবং তাকে কমান্ডার ইন চিফও করা হয়েছিল। আর সেটা এই অ্যাক্টেও এক্সটেন্ডেড হয়েছিল। এরপরে যত গভর্নর জেনারেল, সেক্ষেত্রে এই কমান্ডার ইন চিফটা অ্যাড হতে থাকতো। এবং চার্টার অফ 1813 আর চার্টার অফ 1813 আচ্ছা, চার্টার অ্যাক্ট অফ 1793 তার কি হয়েছিল? কিছু সেরকম কিছু না, কিন্তু সেই সময়তে বলছে 20 ইয়ার্সের এক্সটেনশন দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিজকে ফর দেয়ার মোনোপলিস। তো 1813 কি হলো? আমরা জানি যে মোনোপলিস কিন্তু অ্যাবলিশড হলো, কিন্তু এক্সেপ্ট দুটো ক্ষেত্র ছাড়া। একটা কি টি, আর একটা হচ্ছে ট্রেড উইথ চায়না। দেখো, আমরা একটু এক্সপ্লেনেশনটা যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো যে আর আর কি কি করা হয়েছিল 1813 এ। দেখো, লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড করা হয়েছিল ফর ট্যাক্সেশন। আর এখানটা এক্সপ্লেনেশন নেই, কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম যে 1813 কিন্তু এই ডেভেলপমেন্টস গুলো হয়েছিল। নেক্সট যদি কোশ্চেন আমরা যাই তাহলে দেখতে পাবো ফিফথ শিডিউলের উপরে রয়েছে। আমরা কিন্তু এক্সপেক্টেড টপিকটা কিন্তু ফিফথ শিডিউল, সিক্স শিডিউল এগুলো কিন্তু ইনক্লুড করেছি। এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসবেই। ফিফথ আর সিক্স শিডিউল মোস্ট প্রবাবল, কিন্তু আমরা কিন্তু এই বেসিস হিসাবে আমরা জিনিসগুলোকে দিয়েছি, যেটা ফিফথ শিডিউলে কিন্তু অনেক কিছু রিলেটেড, আমরা সেটা এক্সপেক্টেড টপিকটা কিন্তু দেওয়া রয়েছে। তো ফিফথ শিডিউলের উপরে কোশ্চেনে কিন্তু এটার অ্যান্সার হবে কি? অনলি ওয়ান। কি বলছে? যে ইফ এ পার্টিকুলার এরিয়া ইজ বট আন্ডার ফিফথ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিভেন্টস দ্য ট্রান্সফার অফ ল্যান্ড ট্রাইবাল পিপল টু নন ট্রাইবাল পিপল। এটাই আমরা জানি ফিফথ শিডিউল কেন। ফিফথ শিডিউল হচ্ছে যে ট্রাইবাল এরিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু স্পেশাল পাওয়ার দেওয়া। কতগুলো স্টেটে রয়েছে? 10টা স্টেটে কিন্তু এই ফিফথ শিডিউল কভারেজ করছে। এবং সেখানে কি করছে? যেখানে যে ট্রাইবাল ল্যান্ডগুলো রয়েছে সেগুলো যেন নন ট্রাইবাল পার্সনদের কাছে না চলে যায়, সেটা কিন্তু এটা প্রিভেন্ট করে। এটা জেনারেল স্টেটমেন্ট, এটা রাইট। সেকেন্ড স্টেটমেন্ট বলছে দ্য গভর্নর ইজ এম্পাওয়ার টু ডিক্লেয়ার এন এরিয়া অ্যাজ এন শিডিউল এরিয়া অ্যান্ড মে অলসো ইনক্রিজ আর ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য এরিয়া। এইখানটায় কিন্তু ইউপিসি মানে যেটা বলি যে একটুখানি ট্রিক্স করে। সেটা হচ্ছে কি, যখন এরকম দেবে না যে এটা গভর্নর করেছে বা এটা প্রেসিডেন্ট করেছে, সেই জায়গাটা কিন্তু ওরা টিক্সটা করে। এটা কিন্তু গভর্নর না, এর অ্যান্সার হবে কি? প্রেসিডেন্ট। একবার যদি আমরা অ্যান্সারটা দেখে নিই তাহলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেস্টেড ইনক্রিজ বাউন্ডারি বা ডিক্লেয়ার শিডিউল এরিয়া। এবার দেখো, তার সাথে যাতে আরো কভারেজটা তোমরা করতে পারো, সিক্স শিডিউলটাকেও একটা কম্পারিজন আমরা দিয়েছি ফিফথ আর সিক্স শিডিউলে, এটা কিন্তু বোঝার জন্য। দেখো, 10টা স্টেট কভার করেছে ফিফথ শিডিউলে। সিক্স শিডিউলে কটা করেছে? 4 স্টেট। কে কে? আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। বোঝা গেল? দেন অ্যাডমিনিস্ট্রেশন বডি। ফিফথ শিডিউলকে কে অ্যাডমিনিস্ট্রেশন করে? ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল। আর সিক্স শিডিউলকে কে করে? অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এটা কিন্তু দেখে নেবে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল আর অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। দেন লোকাল গভর্নমেন্ট, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এক জায়গায় লোকাল গভর্নমেন্ট হিসাবে কাজ করে। আর ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল কি করে? ল্যান্ড প্রোটেক্ট করে। দেন যদি দেখি নেক্সট কোয়েশ্চেন আমরা যাই, যদি 8 নম্বর কোয়েশ্চেন, দেখো ডিলিমিটেশন কমিশনের উপরে এসছে। According to the Constitution of India, the Delimitation Commission shall consist of not more than 5 members, including the chairperson. এগুলো কিন্তু ট্র্যাপ অ্যাকর্ডিং দ্য কনস্টিটিউশন।
কনস্টিটিউশনে কি ডিলিমিটেশন কমিশনের উপর বলা রয়েছে? এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন। দেন দেখো নাম্বার গেম খেলছে যে 5 মেম্বার্স। তো এটা কিন্তু অনেকগুলো সাসপিশিয়াস জিনিস রয়েছে। দেন দেখো আরেকটা কোয়েশ্চেন, আরেকটা নেক্সট স্টেটমেন্ট, দ্য অর্ডার ইস্যুড বাই দ্য ডিলিমিটেশন কমিশনস ক্যান নট বি অল্টার্ড বাই পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচার। এটা আমরা জানি, জেনারেল স্টেটমেন্ট। According to the Constitution of India, any law regarding delimitations or allocation of states cannot be challenged, thereby limiting the role of judiciary. আমরা এটা কি আমরা জানি, এটা ডিলিমিটেশন অনুযায়ী কিন্তু চ্যালেঞ্জ করা যায় না এক্সেপ্ট কিছু জিনিস ছাড়া। তো অ্যান্সার আমরা কি অটোমেটিক অ্যান্সার আসছে কি 2 অ্যান্ড 3। এবার যদি আমরা একটু এক্সপ্লেনেশনটা যাই ডিলিমিটেশনের উপর, তাহলে দেখতে পাবে যে আর্টিকেল 82 and 172 stated that Parliament shall by law provide for the divination of a constituency after every census. The composition is determined by the Delimitation Commission Act, not Constitution of India. কোন অ্যাক্ট? Delimitation Commission Act 2002। এখানে বলা রয়েছে যে 3টে মেম্বারের কমিটির কথা বলা রয়েছে। একটা হচ্ছে চেয়ারপারসন, সেকেন্ড হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, আর হচ্ছে স্টেট ইলেকশন কমিশনার অফ দ্য কনসার্ন স্টেট। যে স্টেটে, যেমন যদি ওয়েস্ট বেঙ্গলের ডিলিমিটেশন হয়, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকশন কমিশন থাকবে। দেন আসলে আমাদের যে চিফ ইলেকশন কমিশনার অফ ইলেকশন কমিশনস আমাদের, আর দেন হচ্ছে চেয়ারপারসন কে থাকবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ। দেন নেক্সটটা দেখে নিই আমরা কি আছে। হ্যাঁ, এখানটা দেখো একটা জাজমেন্ট রয়েছে কিশোর চন্দ্র রাঠোর জাজমেন্ট। সেখানে কি বলছে যে পাওয়ার টু রিভিউ অর্ডারস অফ দ্য ডিলিমিটেশন কমিশন ইফ অ্যান অর্ডার ইজ ম্যানিফেস্টলি আরবিট্রারি আর ইরেকনসিভলি কনস্টিটিউশনাল ভ্যালুস। বলছে যদি কনস্টিটিউশনাল ভ্যালুসকে ব্রেক করে বা আরবিট্রারি কোনো রুল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট হস্তক্ষেপ করবে, আদারওয়াইজ কোর্ট কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না। দেন আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, দেখো ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরে রয়েছে যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া ক্যান নট ডিসকাস দ্য কন্ডাক্ট অফ এনি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট ইন দ্য ডিসচার্জ অফ হিজ আর ডিউটিজ এক্সেপ্ট দ্য এক্সামশন প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। একদম জেনারেল স্টেটমেন্ট যে তাদের নিয়ে আমরা জানি কোর্টের যে জাজেসদের যে তাদের ডিউটিজের ওপরে কিন্তু কোশ্চেন করা যায় না। এখানে আবার দেখো সিম্পলি যাতে এই স্টেটমেন্টটা রং না হয় তার জন্য বলে দিচ্ছি যে এক্সেপ্ট দ্য এক্সামশনস প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সেখানে স্বাভাবিকভাবে বলা রয়েছে যে এক্সামশনও রয়েছে, এমন না যে এটা এক্সট্রিম স্টেটমেন্ট। তো এটাকে আমরা রাইটের হিসাবে ধরতে পারি। সেকেন্ড, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি ইজ কনসিডার্ড এ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। স্বাভাবিকভাবে কেশবানন্দ ভারতী কেস বলছে, 4 জাজেস কেসে বলছে যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি দরকার। 4 জাজেস কেস কি? যেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল যে জুডিশিয়ারি অথরিটি করা হয়েছিল, যেটা কোর্ট স্ট্রাক ডাউন করেছে। আমরা দেখো আমাদের এক্সপ্লেনেশনে রয়েছে এই যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি এনজিএসসি, যেটা 2015 এ হয়েছিল, সেটা কিন্তু স্ট্রাক ডাউন করা হয়েছিল কিসে হিসাবে, যে এটা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সিতে এফেক্ট করছে। কিন্তু দেখো দুটো স্টেটমেন্ট রাইট, কিন্তু কোন স্টেটমেন্ট কিন্তু কোন স্টেটমেন্টকে জাস্টিফাই করছে না। এ তো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এর মানে এই নয় যে পার্লামেন্ট তাকে কোনো কমেন্টস করতে পারবে না বা প্রসিডিওর থাকবে না, এটার সাথে কোনো লিঙ্কেজ নেই। দ্যাটস ওয়াই both statement 1 and 2 are correct, but statement 2 is not correct. Explanation of the statement 1. 10 নম্বর কোশ্চেনে যদি যাই, দেখো কোশ্চেন এসছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অ্যান্ড দ্য পাবলিক আন্ডারটেকিং কমিটি। কমিটির ওপরে কিন্তু কোশ্চেন আসে, এস্টিমেট কমিটি, এথিক্স কমিটি অলরেডি কোশ্চেন এসছে। তো আমাদের কিন্তু এক্সপেক্টেড টপিকও কিন্তু আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির ওপরে আমরা দিয়েছি। তো তার উপরে কিন্তু বেস করে আমাদের কোশ্চেন হয়েছে। এখানে বলছে বোথ কমিটি কনসিস্ট অফ অ্যান ইকুয়াল নাম্বার অফ মেম্বার্স। ফার্স্ট। সেকেন্ড বলছে দ্য চেয়ারপারসন অফ ইচ কমিটি ইজ অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। এটা কেমন লাগছে যে রাজ্যসভা অ্যাপয়েন্টমেন্ট করবে? এটা কিন্তু খুব রেয়ার ক্ষেত্রে দেখা যায়, তো এটা সাসপিশিয়াস। দ্য রিকমেন্ডেশন মেড বাই বোথ কমিটি আর বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট। কমিটি রিকমেন্ডেশন কি বাইন্ডিং থাকে পার্লামেন্টারি কমিটি? না, সেগুলো কিন্তু সাজেস্টিভ থাকে। হ্যাঁ, গভর্নমেন্টকে ওটাকে স্পেশালাইজড ভাবে দেখতে লাগে, রিপোর্ট দিতে লাগে, কিন্তু এটা কিন্তু বাইন্ডিং থাকে না। তো তিনটা কিন্তু না। আ মিনিস্টার ইজ নট এলিজিবল টু বি আ মেম্বার অফ ইদার কমিটি। এটা কি রাইট? হ্যাঁ, পিএসসির পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার হতে পারে না বা পাবলিক আন্ডারটেকিংও মেম্বার হতে পারে না। তাহলে আমাদের দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে বোথ কমিটি কনসেপ্ট ইকুয়াল নাম্বার, আর একটা হচ্ছে মিনিস্টার মেম্বার হতে পারে না। তাহলে কি হবে? অপশন বি। এবার যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, দেখো চার্ট করে দিয়ে দিয়েছি যাতে সুবিধা হয় পড়তে। কি আছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি,
কমিটি অন পাবলিক আন্ডারটেকিং অ্যান্ড এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি সব থেকে লার্জেস্ট কমিটি আমরা জানি, 30 মেম্বার্স কমিটি পিওয়াইকিউতে আছে। আর পাবলিক আন্ডারটেকিং 22টা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22টা। appointed by the speaker conventionally from the oppositions পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, ফ্রম লোকসভা মেম্বার অনলি, স্পিকারের ক্ষেত্রে যে চেয়ারম্যান যে হয় সে কিন্তু লোকসভা থেকেই হয়। আর অ্যাপয়েন্টেড বাই স্পিকার রুলিং পার্টি থেকেই হয় এস্টিমেট কমিটি। মিনিস্টার পাবলিক অ্যাকাউন্টস কমিটি নন এলিজেবল, আন্ডারটেকিংও নন এলিজেবল, এটা তো নন এলিজেবল, মিনিস্টারদের সাধারণত নন এলিজেবলই হয়। এটা ক্লিয়ার হলো। দেন যদি নেক্সট কোশ্চেনে যায় তাহলে দেখতে পাবো কত নম্বর কোশ্চেন, এটা 41 নম্বর কোশ্চেনে আসো। 40 নম্বর রয়েছে, দেখো, উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান পলিটি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, পার্লামেন্টারি প্রিভিলেজেস আর এক্সটেন্ডেড টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে পার্লামেন্টে যে কিছু প্রিভিলেজেস দেওয়া থাকে না এমপিদেরকে, সেটা বলছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটা কি হবে? আমরা জানি প্রেসিডেন্ট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট যে এক্সট্রা পাওয়ারগুলো দিয়ে রেখেছে তাদের মেম্বারদের, তাহলে কি সেটা প্রেসিডেন্টকে অ্যাপ্লিকেবল হবে? আমরা দেখে নেব। দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। এটা তো একদম জেনারেল স্টেটমেন্ট। আমরা জানি যে প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, এই নিয়ে কিন্তু তিনটে নিয়েই পার্লামেন্ট তৈরি হয়। এইবার কথা হচ্ছে যদি আমরা এটা নেগেটিভ করি যে পার্লামেন্টারি প্রিভিলেজেস এক্সটেন্ডেড টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা না, প্রেসিডেন্টকে পার্লামেন্টারি প্রিভিলেজেস দেওয়া নেই। কেন দেওয়া নেই? পার্লামেন্টারি প্রিভিলেজেস কেন এসছে? যদি আমরা এটা জানি তাহলে আমরা এটা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। দেখো, পার্লামেন্টারি প্রিভিলেজেস এই জন্য এসছে যে যদি এমপি বা কোনো মিনিস্টার, কোনো মেম্বার অফ পার্লামেন্ট, সেটা মিনিস্টারও সবাই হতে পারে, যদি পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো কথা বলে তার জন্য তাকে কিন্তু বাইরে, পার্লামেন্টের বাইরে কিন্তু কোনো কোর্টে কেস হবে না, কোনো পুলিশ অ্যাকশন হবে না বা কোনো জুডিশিয়ারি অ্যাকশন হবে না। এইটা তাকে প্রিভিলেজেস দেওয়া রয়েছে যে সে বেঝিঝক, সে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে, স্বাধীনভাবে যেন নিজের কথা বক্তব্য রাখতে পারে। তার জন্য তাকে কোনো কেস তার এগেনস্টে হবে না। তো প্রেসিডেন্ট কিন্তু সেটা করে না। প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো আর্গুমেন্ট করে না। আলাদা কোনো কিন্তু তার টপিক রাখে না। সে শুধু কিছু, কিছু সময় দেয় যেটা কনস্টিটিউশন বলা রয়েছে। যেমন বাজেটের আগে বা নতুন সেশনস, গভর্নমেন্ট ফর্ম করা নতুন সেশনসের ১ম এ কিন্তু প্রেসিডেন্ট স্পিচ দেয়। সেটা কিন্তু আলাদা। বাট পার্লামেন্টের যে প্রসিডিংস এ কিন্তু প্রেসিডেন্ট থাকে না। তাই পার্লামেন্টারি প্রিভিলেজ প্রেসিডেন্টকে দেওয়ার কোনো মানে নেই। প্রেসিডেন্টের কাছে অলরেডি নিজস্ব প্রিভিলেজেস রয়েছে যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দিয়েছে। এবার হচ্ছে কাদের, কাদের পায়? এমপিরা পায়। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলও কিন্তু পায় যখন তারা ক্যাগও পায়। যখন তারা নিজে পার্লামেন্টে রিপ্রেজেন্ট তাদের বক্তব্য রাখে। যখন তাদেরকে ডাকা হয়, তারা যে জিনিসগুলো যখন বক্তব্য রাখে সরকারের দিক থেকে, তখন কিন্তু এই প্রিভিলেজেস তাদেরকেও দেওয়া হয়। তাহলে অপশন কি হবে? স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। বোঝা গেল? একটু দেখে নিই 41 টা। দেখো, পার্লামেন্টারি প্রিভিলেজেস আর নট এক্সটেন্ডেড টু দ্য প্রেসিডেন্ট, কারণ পার্লামেন্টারি প্রিভিলেজ হচ্ছে 105, আর্টিকেল 105 বলছে যে মেম্বার অফ বোথ হাউসেসকে। আর এখানে আছে কি, এখানটায় এক্সট্রা তো থাকার কথা, অ্যাড করে রেখেছিলাম, দেখছি। প্রেসিডেন্টকে কিভাবে দেওয়া হয়েছে? আর্টিকেল 361 এ কিন্তু প্রেসিডেন্টকে কিন্তু নিজস্ব পাওয়ার দেওয়া হয়েছে। এখানটায় নেই নাকি? আচ্ছা, প্রেসিডেন্ট এখানটায় নেই, তবে এটা মাথায় রেখো যে হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল এরাও কিন্তু পার্লামেন্টারি প্রিভিলেজেস পায়। আচ্ছা, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন যদি আসি 42 তে, 3 স্টেটমেন্ট বেসড। আমরা যদি লেটেস্ট প্যাটার্ন দেখি ইউপিএসসি তে 3 স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন হচ্ছে। দ্যাটস ওয়াই উই আর ইনক্লুডেড দিস টাইপ অফ কোয়েশ্চেন। তো এখানটা দেখো কিভাবে হয়েছে যে অ্যাডজর্নমেন্ট অফ এ হাউস, অ্যাডজর্নমেন্ট সাইন ডাই আর প্রোরোগেশন অফ এ হাউস। এটা যদি আমরা ভালো করে বুঝি, সেটা দেখবো আমরা ছক করে কিন্তু এটা করা রয়েছে। দেখো, হ্যাঁ, অ্যাডজর্নমেন্ট মোশনটা কি? টার্মিনাস সিটিং স্পেসিফিক টাইমের জন্য, যে আজ যদি 11টার সময় এটা অ্যাডজর্নমেন্ট করা হয়, যে বলা হয় যে বিকাল 4টে পর্যন্ত অ্যাডজর্নমেন্ট থাকবে, স্পেসিফাইড টাইম। কি করে? প্রিসাইডিং অফিসার। অ্যাডজর্নমেন্ট সাইন ডাই কি বলছে? টার্মিনাস সিটিং, কোনো ইনডিফিনিট টাইম, কোনো টাইম ছাড়াই যখন টার্মিনেট করা হয় সিটিংটাকে, তখন কেউ বলি যে অ্যাডজর্নমেন্ট সাইন ডাই। যখন একটা সেশন শেষ হয় না, তখন অ্যাডজর্নমেন্ট সাইন ডাই করা হয়। দেন কি হয়? প্রেসিডেন্ট প্রোরোগেশন করে, যে টার্মিনেট আর সেশন, ওই সেশনটাকে টার্মিনেট করে দেওয়া যায় টোটালি, তখন প্রেসিডেন্ট হয়। ডিসলিউশন তো পুরোটাই লোকসভাটাকে ডিসলিউট করে দেয়, তার লাইফটাই, হাউসের লাইফটাই শেষ হয়ে যায়। সে 5 বছর পর যেটা হয় সেটা প্রেসিডেন্ট করে।
এখান থেকে যদি আমরা কোশ্চেন অ্যান্সারটা দেখি তাহলে বুঝতে পারবো যে একটা এরিয়া সেটা হচ্ছে অ্যাডজর্নমেন্ট অফ এ হাউস, যেটা সাসপেনশন অফ এ সিটিং অফ দ্য হাউস ফর এ স্পেসিফিক টাইম। অ্যাডজর্নমেন্ট অফ এ হাউস কে করে? প্রিসাইডিং অফিসার। অ্যাডজর্নমেন্ট সাইনডাই কে করে? যেটা কিন্তু ইনডিফিনিট পিরিয়ড, একদম রাইট এই স্টেটমেন্টটা, কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে না, প্রিসাইডিং অফিসার করে। যে লোকসভার ক্ষেত্রে স্পিকার বা রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান বা ভাইস চেয়ার। প্রোরোগেশন কি বলছে? টার্মিনেশন অফ এন এন্টায়ার সেশনস অফ দ্য পার্লামেন্ট প্রিসাইডিং অফিসার থরি। প্রোরোগেশন অফ দ্য হাউস হচ্ছে প্রেসিডেন্ট করে। দেন যদি নেক্সট কোয়েশ্চেন 43 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা এরকম ওয়ান লাইনের কোয়েশ্চেন আছে, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এর অ্যান্সার হচ্ছে সি। দ্য ভ্যালু অফ দ্য ভোট অফ অ্যান এমএলএ ফ্রম উত্তরপ্রদেশ ইজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য এমএলএ অফ সিকিম। কেন এটা? উত্তরপ্রদেশের এমএলএ কেন বেশি মানে ভ্যালু, মানে ভোটের ভ্যালু বেশি কেন? সিকিমের ভ্যালু কম কেন সিকিমের এমএলএ? কারণ কিভাবে এটা তৈরি হয় সেটা আমরা দেখি। এমএলএ এর যে ভোট রয়েছে সেটা হয় সিঙ্গেল এমএলএ এর ভোট, সেই স্টেটের পপুলেশন টোটাল পপুলেশনস কোন সালের? 1971 সালে, বাই কত? টোটাল ইলেক্টেড এমএলএ, টোটাল ইলেক্টেড এমএলএ কিন্তু, বা ইন্টু 1/1000। এর ফলে কিন্তু উত্তরপ্রদেশের ভ্যালু বেশি হয়ে যায়, কারণ উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি কম্পারেটিভলি সিকিম, তো সেহেতু উত্তরপ্রদেশের এমএলএ কিন্তু ভোটের যে ভ্যালুটা বেশি। আবার এমপিদের ক্ষেত্রে কি হয়? এমপিদের ক্ষেত্রে কিন্তু সবারই সমান হয়, সেজন্য স্টেটমেন্টটা রং। একটা এটা দেখে নাও যে দ্য ভ্যালু অফ দ্য ভোট অফ এমপি ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য স্টেট। না, এমপিদের ভোটটা সেভাবে হয় না। এমপিদের ভোটটা হয় টোটাল ভ্যালুজ অফ টোটাল এমএলএ অফ এভরি স্টেট বাই দ্য টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমপি। এটা এইভাবে করে কিন্তু এমপির হয়। তো এমপির ভোট কিন্তু পুরো দেশে সেম, কিন্তু এমএলএদের ভোট হচ্ছে ভ্যারি করে। দেন নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা জানি স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আসছে। তো স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, এটা যদি অ্যাসারশন রিজনিং টাইপসের, এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন ফাইনাল জাজমেন্ট ডেলিভার্ড বাই ক্রিমিনাল কোর্টস ইন এনি পার্টস অফ দ্য ইন্ডিয়া আর ক্যাপেবল অফ এক্সিকিউশনস এনিহোয়ার উইদিন দ্য টেরিটোরি অ্যাজ পার ল। দেখো অ্যাজ পার ল কিন্তু ক্রিমিনাল প্রসিডিং এর কথা বলা হয়নি, অ্যাজ পার লতে সিভিল প্রসিডিং এর কথা বলা হয়েছে। সিভিলস ল এর ক্ষেত্রে কি হবে? ওভারঅল ইন্ডিয়াতে সেম থাকবে। The Constitution provides that full faith and credit shall be given to public acts, records, and judicial proceedings of the Union and every state throughout the territory of India. এখানে একটা জিনিস আছে দেখো, ফুল ফেইথ অ্যান্ড ক্রেডিট, এটার মানেটা কি? যে যে এই পাবলিক অ্যাক্টস, কোনো যদি পাবলিক অ্যাক্টস বা রেকর্ড বা জুডিশিয়াল কোনো প্রসিডিংস হয়ে থাকে, সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সেমভাবে অ্যাপ্লিকেবল হবে। এটাকে বলছে ফুল ফেইথ অ্যান্ড ক্রেডিট। এই পাবলিক অ্যাক্টসগুলোকে ফুল ফেইথ অ্যান্ড ক্রেডিট দেওয়া হচ্ছে যাতে অল ওভার ইন্ডিয়াতে তাদের সেমভাবে অ্যাপ্লিকেবল হয়। এটা কেন? যাতে ক্যাওস না ক্রিয়েট হয়। দেখো রাজস্থানে কোর্ট একটা জাজমেন্ট দিল, সেটা ওয়েস্ট বেঙ্গলে এসে উল্টে গেল, তাহলে তো একটা ক্যাওস ক্রিয়েট হবে, কেউ রাজস্থানে দোষ করে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে, সেটা না। টোটাল যে কোর্টে যে প্রসিডিং, কোর্টে যে জাজমেন্ট, সেটা অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল। পাবলিক রেকর্ডস, পাবলিক অ্যাক্ট সবকিছু কিন্তু অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল। দ্যাটস ওয়াই ফুল ফেইথ অ্যান্ড ক্রেডিট বলা হয়েছে। আর এক্ষেত্রে কি বলছে যে ফার্স্টের ক্ষেত্রে ক্রিমিনাল ক্রিমিনাল কোর্টসের ক্ষেত্রে সেটা না, সেটা হচ্ছে সিভিলসের ক্ষেত্রে। আমরা যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো। দেখো, while the Constitution facilitates recognition of judicial proceedings, the specific provision regarding execution of final judgment, দেখো আর্টিকেল 261 ক্লজ 3 তে বলা হয়েছে অনলি টু সিভিলস কোর্টের জাজমেন্ট, নট ক্রিমিনাল কোর্টের। এটাকেই আমরা বক্স করে দেখো করেছি যে সিভিল জাজমেন্ট আর ক্রিমিনাল জাজমেন্ট। কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল 261 এ এখানে কিন্তু এক্সপ্লিসিটলি মেনশন এক্সিকিউশন সিভিল জাজমেন্টে, কিন্তু ক্রিমিনাল জাজমেন্টে করা হয়নি। গভর্নিং ল, কোড অফ সিভিল প্রসিডিওর, এখানটায় সিআরপিসি। রিকগনিশন ফুল ফেইথ ক্রেডিট অ্যাপ্লাইজ, যেটা আমি বললাম সিভিল প্রসিডিংসের ক্ষেত্রে ফুল ফেইথ অ্যান্ড ক্রেডিট অ্যাপ্লাই, বাট ক্রিমিনাল জাজমেন্টসের ক্ষেত্রে ফুল ফেইথ ক্রেডিট কিন্তু অ্যাপ্লাই হয়, বাট এটা কিন্তু এই যে এখানে যেটা কোশ্চেনটা যদি দেখো, ফাইনাল জাজমেন্ট ডেলিভার্ড বাই ক্রিমিনাল কোর্টস ইন এনি পার্ট অফ টেরিটরি আর ক্যাপেবল এক্সিকিউশন এনিহার উইদিন দ্য টেরিটরি অ্যাজ পার ল। এটা কিন্তু রং, ইনকারেক্ট, নট ক্রিমিনাল কোর্টস। এই যে বাই সিভিল কোর্ট, নট ক্রিমিনাল কোর্টস, যদি সিভিল কোর্টস দেয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল।
দেন যদি দেখি নেক্সট কোয়েশ্চেন কোথায় আছে? নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ। ইন্টারপোল নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি। নোটিস, ইন্টারপোল কিন্তু অনেকগুলো কালারের নোটিস জারি করে, তার উপরে কিন্তু কোয়েশ্চেন আসবে। ইন্টারপোল ইস্যুড রেড নোটিসেস হুইচ আর ইকুইভ্যালেন্ট টু ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট। এটা রাইট, আমরা জানি যে আমাদের দেশে যদি কেউ দোষ করে অন্য দেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, যে রেড নোটিস জারি করে দেবো এবং সেটা অ্যারেস্ট ওয়ারেন্ট হিসাবে কার্য হবে। ইন্টারপোল হ্যাজ দ্য অথরিটি টু ডিরেক্টলি অ্যারেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাক্রস মেম্বার কান্ট্রিজ। এটা কি সম্ভব? না। আমরা কি করি, অন্য দেশকে যখন ইন্টারপোলকে পাঠিয়ে দিই, ইন্টারপোল তার মেম্বার কান্ট্রিকে বলে দেয় যে তুমি তোমার পুলিশ দিয়ে একে ধরো। এটা কিন্তু রং। ইন্টারপোল ফেসিলিটেটস কোঅপারেশন among ন্যাশনাল পুলিশ ফোর্সেস বাট ডাজ নট ইন্টারভিন ইন পলিটিক্যাল, মিলিটারি, রিলিজিয়াস অ্যান্ড রেশিয়াল ম্যাটার্স। জেনারেল স্টেটমেন্ট। তো সি 1 and 3 রাইট। যদি নেক্সট কোয়েশ্চেনে আসি, সেটা দেখবো, হ্যাঁ, 80-তে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যেটা কিন্তু পিওয়াইকিউতে এসছে। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কি কি অ্যাড করা হয়েছিল? দেখো, যে প্রোভাইডিং চিলড্রেন উইথ অপরচুনিটিস অ্যান্ড ফেসিলিটি টু ডেভেলপ হেলদি ম্যানার, এটাও আছে। প্রোটেক্টিং ইম্প্রুভিং এনভায়রনমেন্টাল হেলথ, এটা কি আর্টিকেল 48 এর এ। প্রমোটিং ইকুয়াল জাস্টিস প্রোভাইডিং ফ্রি লিগাল এইড, 39 এর এ। টেকিং স্টেপ টু এনশিওর পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিজ, এটা আই থিঙ্ক 43। দেখে নিই। 80, দেখো এখানে আর্টিকেল দিয়ে দেওয়া রয়েছে। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 39, আর্টিকেল 39 কি বলছে, হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। 48 এনভায়রনমেন্ট। 39 এতে ইকুয়াল লিগাল জাস্টিস, ফ্রি লিগাল এইড। অ্যান্ড 43 এতে কি হয়েছে, ওয়ার্কার্স ম্যানেজমেন্ট। নেক্সট স্টেটমেন্ট দেখো, 3 স্টেটমেন্ট বেসড কিন্তু কোশ্চেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল, যেটা ইউপিএসসি নিউ প্যাটার্ন অনুযায়ী কিন্তু করা। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইউজেস দ্য টার্ম ইউনিয়ন অফ স্টেট ইনস্টিটিউট অফ ফেডারেশন অফ স্টেট। এটা আমরা জানি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের কি আছে, আর্টিকেল 1-এই রয়েছে যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য স্টেটস আনলাইক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা জানি আমেরিকাতে কিন্তু কি হয়েছিল, কি অনেকগুলো স্টেট একসাথে মিলে আহ, তাদের ফেডারেশন ফর্ম করেছে, বাট আমাদের কিন্তু না। আমাদের কিন্তু কোনো এগ্রিমেন্টের রেজাল্ট না, আমরা একটা দেশ। স্টেট ইন ইন্ডিয়া ডু নট পজেস দ্য রাইট টু সিট ফ্রম দ্য ইউনিয়ন, একদমই রাইট। ওয়েস্ট বেঙ্গল চাইলে কিন্তু ইন্ডিয়া থেকে আলাদা হতে পারবে না, আমাদের দেশে ওরকম কোনো ল নেই, কনস্টিটিউশনে কোনো পজিশন নেই। আমাদের কনস্টিটিউশন কি বলে, যে ইউনিয়ন অফ স্টেটস। কেন ইউনিয়ন অফ স্টেটস, তার জন্য দুটো ডিজাইন রয়েছে, যেটা বি আর আম্বেদকর, আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বলে গেছেন। সেটা কি, এক হচ্ছে যে আমরা কোনো চুক্তির মাধ্যমে কিন্তু দেশ গঠন করিনি, আমরা একটা ইউনিয়নই, একটা ইউনিটারি একটা দেশ ছিলাম, যে কিনা যে কিনা শুধু শাসন ব্যবস্থার জন্য কয়েকটা স্টেটে পার্টে ভাগ করা হয়েছে। সেকেন্ড কি, আরটা হচ্ছে যে এই যে আমাদের স্টেট চাইলেই কিন্তু আলাদা হতে পারবে না। ফেডারেশন ইজ ইউনিয়ন বিকজ ইট ডিস্ট্রাক্টিবল। তাহলে কি হবে, কি বোথ স্টেটমেন্ট 2 and 3 আর কারেক্ট, বোথ এক্সপ্লেন স্টেটমেন্ট 1। দেন 82 নম্বর কোশ্চেন দেখি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইন ইন্ডিয়া, এটা কি কি আছে? দেখো, এটার কিন্তু এ অপশনস কোনটা রং আছে, 3। প্রায়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট রিকোয়ার্ড বিফোর ইট ইন্ট্রোডাকশন পার্লামেন্ট, না। প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রায়র রিকমেন্ডেশন কোন কোন ক্ষেত্রে লাগে, মানি বিল লাগে, আর স্টেটের অর্গানাইজেশনের ক্ষেত্রে, মানে আর্টিকেল 3-তে যদি কোনো কিছু আমরা চেঞ্জেস করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেসিডেন্টের কিন্তু পারমিশন লাগে। এই যে মানি, আমরা যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল একবার একটু চেক করে নিই, দেখো, ইদার হাউস অফ পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা যায়, প্রায়র স্যাংশন প্রেসিডেন্ট নট রিকোয়ার্ড, মেজরিটি নিডেড, কি স্পেশাল মেজরিটি ইন ইচ হাউস, মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ প্লাস 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, জয়েন্ট সিটিংয়ে কোনো প্রভিশনস নেই। স্টেট রাটিফিকেশন কি, যদি ফেডারেল ক্যারেক্টারকে হার্ম করে, সেক্ষেত্রে কিন্তু হাফ অফ দ্য স্টেটের রাটিফিকেশন দরকার। প্রেসিডেন্ট অ্যাসেন্ট কি হয়েছে, কি ম্যান্ডেটরি, প্রেসিডেন্টকে অ্যাসেন্ট দিতেই হবে। কেন দিতে হবে? এটাও কিন্তু 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রয়েছে কিন্তু। এই যে কোথায় এখানে আছে, দেখো 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। দেন নেক্সট যদি কোশ্চেনে যায়, তাহলে দেখবো 94 লোকাল গভর্নমেন্টের উপরে আসবেই আসবে। দেখো আর্টিকেল 40, এটা জানি ডিপিএসপিতে এটা বলা রয়েছে, দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর স্টেট টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যান্ড
and endow them with such powers and authority may be necessary to make them functions as units of self-government. এটা right. 74 constitution amendment inserted part 9 and part 9a. part 9 কিসের পঞ্চায়েত, part 9a municipalities, এটা right. The provision in part 9 and part 9a Indian constitution are more or less parallel and analogs, এটাও right. 77 constitution amendment is applicable to all states irrespective of size and protection, এটা তো না। আমরা জানি যে 40 লাখের নিচে থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা হয় না, সেক্ষেত্রে পেসা অ্যাক্টের থ্রুতে হয়। তো এটা রং। তো আর্টিকেল অপশন কি হবে? বি 1, 2 and 3। দেন 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোঅপারেটিভ সোসাইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে। দেখো ভারত ক্যাপ, কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট, ওটাতে অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো যে ইট স্পেসিফিক ম্যাক্সিমাম নাম্বার ডিরেক্টরস ইন কোঅপারেটিভ সোসাইটি, রাইট। ইলেকশনস টু কোঅপারেটিভ সোসাইটিস আর কন্ডাক্টেড আন্ডার দ্য সুপারভিশন অফ স্টেট ইলেকশন কমিশন, এটা নট রাইট। The board of cooperative societies cannot be kept under suspension more than 6 months except in cases where there is no government shareholding or guarantee. এটা একদম জেনারেল স্টেটমেন্ট, এবং সেখানে দেখো এক্সেপশনসও বলা রয়েছে যাতে এই স্টেটমেন্টটাকে রাইট করানো যায়, যে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং যদি না থাকে তাহলে কিন্তু যদি কোনো জায়গায় যদি গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু 6 মাসের বেশি সাসপেনশন করা যাবে না। তাহলে কি হবে? অপশন 1 and 3। এই যে দেখো 93 তে একবার আসে, 93, এই যে 95, 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু কোঅপারেটিভ সোসাইটি পার্ট 9 বি। এবার দেখে নিই কি বলছে, যে হ্যাঁ আর্টিকেল 243 ZZ কি বলছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি শাল নট এক্সিড 21। Additionally, state legislature must provide for the reservation of 1 seat scheduled caste, scheduled tribe or 2 seats for women। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, কি স্পেসিফিক করা রয়েছে। আচ্ছা, আনলাইক পঞ্চায়েত মিউনিসিপ্যাল ইলেকশন কে করে? স্টেট ইলেকশন কমিশন করে, কিন্তু এখানে কিন্তু স্টেট ইলেকশন কমিশন কিন্তু করে না। এর জন্য কিন্তু আলাদা কিন্তু একটা অথরিটি বা বডি তৈরি করা হয়, সেটা কিন্তু স্টেট লেজিসলেচার ল বানিয়ে সেটা করা হয়। তো আমাদের সব কটা কোশ্চেনে ডিসকাস হয়ে গেল। টোটাল 15 কোশ্চেন ছিল পলিটিতে, আমরা সব কটা ডিসকাস করলাম। আশা করি এখান থেকে ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো অল দ্য বেস্ট স্টুডেন্টস, তোমরা এরপরে এর সাথে সাথে প্রতিটা সাবজেক্টের কিন্তু এরকম অ্যানালাইসিস ভিডিওস আসবে, এবং নেক্সট সিমুলেটেড টেস্ট, সিমুলেটেড 2 তোমরা সবাই অ্যাটেন্ড করো এবং এক্সাম প্রিপারেশনটাকে আরও স্ট্রেনদেন করো। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।